বন্ধুরা, আজ যে গল্পটা তোমাদের বলতে যাচ্ছি, শুরুতে হয়তো তোমাদের মনে হবে এটা একটা সাধারণ বন্ধুত্বের গল্প, কিন্তু ধীরে ধীরে সেই গল্প এমন এক মোড় নেবে যা কেউ কল্পনাও করতে পারবে না। তাই গল্পটা শেষ পর্যন্ত দেখো। আমার নাম নীলু। সদ্য স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছি। নতুন কলেজ, নতুন পরিবেশ, সব কিছুই আমার কাছে একেবারে অচেনা ছিল। আমি ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের, খুব সহজেই কারোর সঙ্গে মিশতে পারতাম না। তাই কলেজের প্রথম দিনটা আমার কাছে খুব অস্বস্তিকর ছিল। ক্লাসরুমের এক কোণায় চুপচাপ বসেছিলাম। চারপাশে সবাই নতুন বন্ধু বানাতে ব্যস্ত, আর আমি শুধু বসে বসে দেখছিলাম। মনে হচ্ছিল এই নতুন জায়গায় আমি একেবারেই একা। ঠিক তখনই একটা ছেলে এসে আমার পাশে বসল। মুখে বড় হাসি নিয়ে বলল, কি বন্ধু, একা একা বসে আছো কেন? আমি একটু ইতস্তত করে বললাম, এমনি, কাউকে চিনি না তো। ছেলেটা হেসে বলল, এখন থেকে চিনে গেলে, আমি রাহুল। সেই প্রথম রাহুলের সঙ্গে আমার পরিচয়। প্রথম দেখাতেই বুঝেছিলাম সে খুব প্রাণবন্ত আর বন্ধুসুলভ। যেখানে আমি চুপচাপ, সেখানে রাহুল সব সময় হাসি খুশি। তার কথা বলার ভঙ্গিটাই এমন ছিল যে খুব সহজেই সবাই তার সঙ্গে মিশে যেত। রাহুল নিজে থেকেই আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। প্রথম দিনেই আমার অস্বস্তি অনেকটা কেটে গেল। ধীরে ধীরে আমরা একসাথে ক্লাস করা, ক্যান্টিনে বসা, একসাথে বাড়ি ফেরা, সব কিছু শুরু করলাম। কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেল। কলেজে কেউ আমাকে আলাদা করে চিনত না, কিন্তু রাহুলের জন্য আমি আর একা ছিলাম না। ও যেন অল্প সময়েই আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। রাহুল শুধু বন্ধুই ছিল না, সে আমাকে সব সময় সাহস দিত। আমি যখন নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কষ্ট পাচ্ছিলাম, তখন সে আমাকে বলতো, দেখিস, কয়েকদিন পর এই কলেজটাই তোর নিজের জায়গা মনে হবে। তার কথাগুলো সত্যি হয়ে গেল। আমি ধীরে ধীরে কলেজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলাম। মনে হচ্ছিল জীবনে প্রথমবার আমি সত্যিকারের একজন ভালো বন্ধু পেলাম। একদিন ক্লাস শেষে রাহুল হঠাৎ বলল, এই নীলু, কাল একটু আমার বাড়ি আসবি? আমি অবাক হয়ে বললাম, হঠাৎ, কোনো বিশেষ কাজ? রাহুল রহস্যময় হাসি দিয়ে বলল, আরে তুই চলে আয়, গেলেই বুঝবি। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, কিন্তু মনে কৌতূহল থেকে গেল। রাহুল কখনো এমনভাবে কিছু বলেনি। তার হাসি দেখে মনে হচ্ছিল আগামীকাল আমার জন্য কোনো চমক অপেক্ষা করছে। সেই রাতে আমি ভাবতেই থাকলাম, রাহুল আমাকে হঠাৎ তার বাড়ি ডাকল কেন? কি এমন ব্যাপার যা সে আগে থেকে বলতে চাইছে না? আমি জানতাম না সেই সাধারণ আমন্ত্রণই আমার জীবনের গল্পকে এক নতুন মোড়ে নিয়ে যাবে। পরের দিন বিকেল থেকেই আমার মনে কেমন একটা কৌতূহল কাজ করছিল। রাহুল আগের দিন যেভাবে রহস্য করে বলেছিল, আসবি, গেলেই বুঝবি, তাতে আমার মনে হচ্ছিল নিশ্চয়ই বিশেষ কিছু আছে। কলেজ শেষ করে আমি ঠিক সময়ে রাহুলের বাড়ির দিকে রওনা দিলাম। শহরের এক শান্ত পাড়ায় ওদের বাড়ি। বাড়িটার সামনে গিয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলল। দরজা খুলে যাকে দেখলাম, তাকে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য একেবারে থমকে গেলাম। দরজার সামনে দাঁড়িয়েছিলেন এক ভদ্রমহিলা, খুবই পরিপাটি, আত্মবিশ্বাসী আর অদ্ভুত রকম আকর্ষণীয় ব্যক্তিত্ব। মুখে হালকা হাসি। তার উপস্থিতিতেই যেন একটা আলাদা উষ্ণতা ছিল। আমি কিছু বলার আগেই তিনি মৃদু হেসে বললেন, তুমি নিশ্চয়ই নীলু, রাহুল তোমার কথা অনেক বলেছে, ভিতরে আসো। আমি একটু অপ্রস্তুত হয়ে ভিতরে ঢুকলাম। মনে হচ্ছিল এ বাড়ির পরিবেশটাই আলাদা, খুব পরিপাটি, খুব আপন। ঠিক তখনই রাহুল দৌড়ে এসে বলল, এই যে নীলু, অবশেষে এলি। আমি হাসলাম, কিন্তু আমার চোখে তখনও বিস্ময়, কারণ যাকে আমি রাহুলের বড় বোন ভেবেছিলাম, তিনি আসলে তার মা। আমি অবাক হয়ে বললাম, আমি তো ভাবলাম উনি তোমার বোন। আমার কথা শুনে রাহুল হেসে উঠল, বলল, সবাই প্রথমে তাই ভাবে, মা দেখতে খুবই ইয়াং, তাই না? রাহুলের মা হেসে বললেন, আচ্ছা, এত প্রশংসা পরে করো, আগে তোমার বন্ধুকে নিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। আমরা রাহুলের ঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর তিনি নিজে হাতে অনেক খাবার নিয়ে এলেন। বিরিয়ানি, মাংস, মিষ্টি, সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে বুঝতে বাকি রইল না যে আজকের দিনটা বিশেষ। আমি অবাক হয়ে বললাম, এত আয়োজন কেন? রাহুল হেসে বলল, আজ আমার জন্মদিন, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি হেসে বললাম, তুই তো কিছুই বলিসনি। রাহুলের মা পাশে দাঁড়িয়ে বললেন, ও চেয়েছিল তোকে চমকে দিতে, তোমার কথা ওর অনেক শুনেছি, তাই ভাবলাম প্রথমবার যখন আসছো ভালোভাবে আপ্যায়ন করি।
তার কথা শুনে আমার ভেতরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করল। আমি তো সাধারণ একটা ছেলে, কেউ আমাকে এভাবে গুরুত্ব দিচ্ছে, এটাই আমার কাছে বড় ব্যাপার। খাওয়ার সময় তিনি বারবার খেয়াল রাখছিলেন আমি ঠিকমতো খাচ্ছি কিনা। কখনো বলছেন আরেকটু নাও, কখনো বলছেন লজ্জা পেও না। আমি বললাম আন্টি আর পারছি না। তিনি মুচকি হেসে বললেন প্রথম দিন এসেছ, আজ না খেলে কবে খাবে? তার কথায় এক ধরনের স্নেহ ছিল, কিন্তু সেই স্নেহের ভেতর যেন অন্যরকম এক কোমলতা লুকিয়েছিল। আমি সেটা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু অনুভব করছিলাম। খাওয়া শেষ হলে রাহুল হঠাৎ ফোন পেয়ে বাইরে চলে গেল। আমি একা বসেছিলাম। তখন রাহুলের মা এসে আমার পাশে বসলেন। হালকা স্বরে জিজ্ঞেস করলেন, নীলু, তোমার বাড়ি কোথায়? আমি আমার পরিবার, গ্রাম, পড়াশোনা সব বললাম। তিনি মন দিয়ে শুনলেন। তারপর বললেন, রাহুলের অনেক বন্ধু আছে, কিন্তু তোমার কথা সে আলাদা করে বলে, তোমাকে সে খুব বিশ্বাস করে। আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, রাহুলও খুব ভালো বন্ধু। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভালো ছেলে দেখলেই বোঝা যায়। এই কথাটা বলার সময় তার চোখে এমন এক দৃষ্টি ছিল যা আমাকে অদ্ভুতভাবে অস্বস্তি আর ভালো লাগা দুটোই দিচ্ছিল। ঠিক তখনই রাহুল ফিরে এলো। হাসতে হাসতে বলল, বুঝলি, মা তোকে খুব পছন্দ করেছে। আমি মুচকি হাসলাম, কিন্তু মনে তখনও সেই দৃষ্টির ছাপ রয়ে গেল। সেদিন বাড়ি ফেরার সময় রাহুলের মা দরজা পর্যন্ত এগিয়ে এলেন। বিদায়ের সময় বললেন, আবার আসবে কিন্তু? আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু বাড়ি ফেরার পুরো পথ জুড়ে তার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি জানতাম না এই সাধারণ পরিচয়ের মধ্যেই এমন এক ইঙ্গিত লুকিয়ে আছে যা ধীরে ধীরে আমার জীবনকে জটিল করে তুলবে। রাহুলের বাড়ি থেকে ফেরার পরও সেদিনের ঘটনাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। বিশেষ করে রাহুলের মায়ের সেই আচরণ, তার কথাবার্তা, তার যত্ন আর বিদায়ের সময়ের সেই কোমল দৃষ্টি সব মিলিয়ে আমার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছিল। আমি নিজেকে বারবার বুঝিয়েছিলাম, না, এটা শুধু ভদ্রতা, এর বেশি কিছু নয়। কিন্তু পরের কয়েকদিনেই বুঝলাম বিষয়টা শুধু ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নেই। কলেজে গেলেই রাহুল আমাকে বলতো, জানিস, মা আজ আবার তোর কথা বলছিল। আমি হেসে বলতাম, আমার কথা কেন? রাহুল বলতো, মা বলে তুই খুব ভদ্র ছেলে, আমার যেন তোকে দেখে শেখা উচিত। প্রথম প্রথম কথাগুলো শুনে ভালো লাগতো, কিন্তু যখন এটা নিয়মিত হতে লাগলো তখন কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। একদিন ক্লাস শেষে রাহুল বলল, মা তোকে আবার বাসায় যেতে বলেছে। আমি অবাক হয়ে বললাম, আবার কেন? রাহুল হেসে বলল, আরে তুই গেলে মা খুশি হয়, তুই এখন আমাদের বাড়ির স্পেশাল গেস্ট। তার কথায় আমি হেসে ফেললেও মনে এক ধরনের দ্বিধা ছিল। তবুও বন্ধুর অনুরোধে না করতে পারলাম না। সেদিন বিকেলে আবার রাহুলের বাড়ি গেলাম। দরজা খুললেন রাহুলের মা। আমাকে দেখে তার মুখে এমন একটা হাসি ফুটে উঠল যেন তিনি আমার অপেক্ষাতেই ছিলেন। তিনি বললেন, এসো নীলু, আমি ভাবছিলাম তুমি হয়তো আসবে না। আমি বললাম, রাহুল বলল তাই চলে এলাম। তিনি মুচকি হেসে বললেন, খুব ভালো করেছ। ঘরের ভিতরে ঢুকে দেখলাম রাহুল তখনও আসেনি। আমি বললাম, রাহুল কোথায়? তিনি বললেন, ও একটু বাইরে গেছে, আসছে, তুমি বসো। আমি বসে রইলাম। তিনি এসে আমার সামনে চা আর নাস্তা রাখলেন, তারপর আমার সামনেই বসে পড়লেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, কলেজ কেমন চলছে? আমি উত্তর দিলাম। তিনি মন দিয়ে শুনলেন। এরপর আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ, আমার পরিবার সব কিছু নিয়ে প্রশ্ন করতে লাগলেন। আমি লক্ষ্য করলাম তিনি শুধু সৌজন্যবশত কথা বলছেন না, তার আগ্রহটা যেন একটু বেশি। একসময় তিনি বললেন, তুমি খুব শান্ত স্বভাবের ছেলে, আজকাল এমন ছেলে খুব কম দেখা যায়। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমি তো সাধারণই। তিনি মাথা নেড়ে বললেন, না, তুমি আলাদা। এই আলাদা শব্দটা আমার মনে গেঁথে গেল। ঠিক তখনই রাহুল বাড়ি ফিরল। এসে বলল, এই নীলু, তুই আসলে মা খুব খুশি হয়। আমি মুচকি হাসলাম, কিন্তু মনে হচ্ছিল রাহুল হয়তো কিছুই বুঝতে পারছে না। এরপর থেকে আমি প্রায়ই ওদের বাড়ি যেতে লাগলাম, আর প্রতিবারই রাহুলের মা আমাকে একটু বেশি সময় দিতেন, একটু বেশি খেয়াল রাখতেন। কখনো বলতেন, তুমি এলে বাড়িটা জমে ওঠে। কখনো বলতেন, রাহুলের বন্ধুরা অনেক আসে, কিন্তু তোমার মধ্যে আলাদা একটা ভদ্রতা আছে। তার কথাগুলো শুনে আমার ভেতরে এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এই বাড়িতে শুধু রাহুলের বন্ধু হিসেবে যাচ্ছি না, আরও কিছু একটা তৈরি হচ্ছে, কিন্তু সেই আরও কিছু ঠিক কী তা বুঝতে পারছিলাম না। একদিন বিকেলে রাহুল হঠাৎ বলল, নীলু, কাল একটু মাকে নিয়ে মার্কেটে যাবি? আমার জরুরি কাজ আছে।
আমি অবাক হয়ে বললাম, আমি? সে বলল, হ্যাঁ, মা তোকে নিয়ে কমফর্ট ফিল করে, প্লিজ না করিস না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে রাজি হলাম, কিন্তু আমি জানতাম না এই একসাথে বাইরে যাওয়াটাই আমাদের সম্পর্কের ভেতরে নতুন এক মোড় এনে দেবে, আর সেই মোড় থেকেই শুরু হবে আমার জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব। পরের দিন সকাল থেকেই আমার মনে কেমন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। রাহুলের মাকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা ভাবতেই বারবার আগের দিনের কথাগুলো মনে পড়ছিল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম, এটা তো সাধারণ একটা ব্যাপার, বন্ধুর মাকে একটু সাহায্য করব, এর বেশি কিছু নয়। কিন্তু মনের ভেতর অন্যরকম একটা কৌতূহল ছিল, যেটা আমি অস্বীকার করতে পারছিলাম না। বিকেলে ঠিক সময়ে আমি রাহুলদের বাড়িতে পৌঁছালাম। দরজা খুললেন রাহুলের মা। আজ তাকে অন্য দিনের চেয়ে আরও বেশি সুন্দর লাগছিল। খুব সাধারণ পোশাক, কিন্তু তার উপস্থিতির মধ্যে এক ধরনের স্বাভাবিক আকর্ষণ ছিল। তিনি মৃদু হেসে বললেন, তুমি ঠিক সময়ে এসেছ, আমি রেডি। আমি মাথা নেড়ে বললাম, চলুন। বাইকে ওঠার আগে তিনি বললেন, আমি কিন্তু অনেক জায়গায় ঘুরব, বিরক্ত হবে না তো? আমি হাসলাম, না আন্টি, কোনো সমস্যা নেই। তিনি পিছনে বসলেন। বাইক চলতে শুরু করতে আমি অনুভব করলাম তিনি খুব স্বাভাবিকভাবে আমার কাঁধে হাত রেখেছেন। সেই স্পর্শে আমার শরীরের ভেতর কেমন যেন একটা অদ্ভুত সাড়া জাগল। আমি নিজের মনকে শান্ত রাখতে রাস্তার দিকে মন দিলাম, কিন্তু যতবারই তিনি সামান্য ঝুঁকে কিছু বলছিলেন, ততবারই আমার ভেতরে অস্বস্তি আর অজানা অনুভূতি একসাথে কাজ করছিল। মার্কেটে পৌঁছে তিনি একের পর এক দোকানে যেতে লাগলেন। আমি তার ব্যাগগুলো হাতে নিয়ে পাশে পাশে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে তিনি হেসে বললেন, রাহুল তো কখনো এভাবে আমার সঙ্গে আসে না, তুমি অনেক যত্নশীল। আমি বললাম, না আন্টি, এমন কিছু না। তিনি বললেন, আছে, তোমার মধ্যে একটা আলাদা দায়িত্ববোধ আছে। তার কথাগুলো শুনে আমার মনে ভালো লাগছিল, কিন্তু সেই ভালো লাগার মধ্যে এক ধরনের অপরাধ বোধও ছিল, কারণ আমি অনুভব করছিলাম তার প্রতি আমার মনোযোগটা আর শুধু সম্মানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একটা দোকানে তিনি একটি শাড়ি পছন্দ করলেন। বিক্রেতা শাড়িটা দেখানোর সময় তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বলো তো, এটা আমাকে কেমন মানাবে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভালোই মানাবে। তিনি হেসে বললেন, শুধু ভালো? আমি লজ্জা পেয়ে বললাম, খুব সুন্দর মানাবে। তিনি এমনভাবে হাসলেন যেন আমার কথাটাই তিনি শুনতে চেয়েছিলেন। মার্কেটের ভিড়ের মাঝেও সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের মধ্যে যেন আলাদা একটা নীরব যোগাযোগ তৈরি হচ্ছে। সব কেনাকাটা শেষে আমরা বাড়ির দিকে ফিরলাম। ফেরার সময় তিনি আগের চেয়ে আরও স্বাভাবিকভাবে আমার কাঁধে হাত রাখলেন। হালকা স্বরে বললেন, আজ অনেক সাহায্য করলে, সত্যি বলতে অনেক দিন পর এত ভালো লাগলো। আমি বললাম, আপনি খুশি হলে আমারও ভালো লাগছে। তিনি মৃদু হেসে বললেন, তুমি খুব ভালো ছেলে নীলু। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন একটা আলোড়ন উঠল। বাড়িতে ফিরে তিনি বললেন, একটু বসো, আমি আসছি। কিছুক্ষণ পর তিনি নতুন কেনা শাড়িটা পরে এসে দাঁড়ালেন। হেসে বললেন, দেখো তো কেমন লাগছে। আমি তাকিয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। সত্যিই তাকে খুব সুন্দর লাগছিল। আমি ধীরে বললাম, খুব সুন্দর লাগছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, সত্যি? আমি বললাম, হ্যাঁ, খুব। তিনি আয়নার দিকে তাকিয়ে হেসে বললেন, জানো, অনেক দিন পর কেউ আমাকে এভাবে বলল। তার কণ্ঠে এমন এক আবেগ ছিল যা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এটা আর শুধু সাধারণ সৌজন্য নয়, তার চোখে আজ অন্যরকম এক অনুভূতি ছিল, আর সেই অনুভূতি আমার মনকেও নাড়া দিতে শুরু করেছে। ঠিক তখনই রাহুল ফোন করল। সে জানালো রাতে ফিরতে দেরি হবে। ফোন রেখে রাহুলের মা আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আজ একটু বেশি সময় গল্প করা যাবে? তার কণ্ঠে স্বাভাবিকতা ছিল, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে লুকিয়েছিল অন্য এক ইঙ্গিত। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি ধীরে ধীরে এমন একদিকে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে, আর আমার ভেতরের দ্বন্দ্ব তখন আরও গভীর হয়ে উঠছিল। রাহুলের ফোন কেটে যাওয়ার পর ঘরের পরিবেশটা কেমন যেন বদলে গেল। কিছুক্ষণ আগেও সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু এখন নীরবতার মধ্যেও এক ধরনের চাপা উত্তেজনা টের পাচ্ছিলাম। রাহুলের মা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কি হলো, তুমি এত চুপ হয়ে গেলে কেন? আমি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বললাম, না, এমনি। তিনি ধীরে ধীরে সোফার অন্য প্রান্ত থেকে আমার একটু কাছে এসে বসলেন। বললেন, তুমি কি আমাকে এড়িয়ে চলছো? প্রশ্নটা শুনে আমি অপ্রস্তুত হয়ে গেলাম। বললাম, না তো, কেন এমন বলছেন? তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কারণ আমি বুঝতে পারি তুমি কিছু একটা ভাবছো।
তার চোখের দৃষ্টি এত গভীর ছিল যে আমি উত্তর খুঁজে পেলাম না। সত্যিই তো, আমি অনেক কিছু ভাবছিলাম, কিন্তু সেগুলো মুখে বলার মতো ছিল না। আমি মাথা নিচু করে বললাম, আমি শুধু ভাবছি আমার এখানে এত সময় থাকা ঠিক হচ্ছে কিনা। তিনি মৃদু হেসে বললেন, কেন ঠিক হবে না? তুমি তো আমাদের পরিবারেরই একজন হয়ে গেছো। এই কথাটা শুনে আমার বুকের ভেতর আবার অদ্ভুত একটা অনুভূতি জাগল, কিন্তু সেই অনুভূতির সঙ্গে একটা অপরাধবোধও জড়িয়েছিল, কারণ আমি বুঝতে পারছিলাম তার প্রতি আমার মনোযোগটা আর আগের মতো নেই। তিনি হঠাৎ বললেন, জানো নীলু, তুমি এলে আমার খুব ভালো লাগে। অনেকদিন পর এমন কাউকে পেলাম যার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমি ধীরে বললাম, রাহুল আছে। তিনি একটু থেমে বললেন, রাহুল আছে, কিন্তু সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত। আমার অনুভূতি বোঝার সময় তার নেই। তার কণ্ঠে এক ধরনের একাকিত্ব ছিল। সেই একাকিত্ব আমার মনের সহানুভূতি তৈরি করল, কিন্তু সেই সহানুভূতির আড়ালেই আমি একটা বিপদের ইঙ্গিত পাচ্ছিলাম। তিনি বললেন, তুমি কখনো কাউকে খুব কাছে পেয়ে আবার নিজেকে একা মনে করেছ? আমি চুপ করে রইলাম, কারণ তার প্রশ্নের উত্তর দেওয়ার সাহস আমার ছিল না। তিনি আরও কাছে এসে বললেন, আমি মাঝে মাঝে খুব একা অনুভব করি। আমি বুঝতে পারছিলাম এই কথাগুলো শুধু সাধারণ আলাপ নয়, তিনি তার ভেতরের শূন্যতার কথা আমাকে জানাচ্ছেন। আমার মনে হচ্ছিল আমি যদি এখন কিছু না বলি তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। আমি বললাম, আপনি এত কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। তিনি মৃদু হেসে বললেন, সব কি কখনো ঠিক হয়? তার কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল যা আমাকে নাড়া দিল, কিন্তু একই সঙ্গে আমার মনে হচ্ছিল আমি এমন এক আবেগের ভেতরে ঢুকে পড়ছি যেখানে আমার থাকা উচিত নয়। ঠিক তখনই তিনি হঠাৎ আমার হাতের ওপর হাত রাখলেন। আমি থমকে গেলাম। সেই মুহূর্তে মনে হলো আমার ভেতরের সব দ্বিধা যেন একসাথে সামনে এসে দাঁড়িয়েছে। একদিকে একজন একাকী মানুষের প্রতি সহানুভূতি, অন্যদিকে বন্ধুর প্রতি দায়বদ্ধতা। আমি ধীরে হাত সরিয়ে নিয়ে বললাম, আমার মনে হয় আমাকে এখন যাওয়া উচিত। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি কি আমাকে ভুল বুঝছ? আমি দ্রুত বললাম, না তা না, কিন্তু রাত হয়ে যাচ্ছে। তিনি মৃদু হেসে বললেন, ঠিক আছে, যদি যেতে চাও আমি আটকাবো না। তার কণ্ঠে কষ্ট ছিল, আর সেই কষ্ট দেখে আমার খারাপ লাগছিল, কিন্তু আমি জানতাম এখান থেকে দূরে যাওয়াটাই ঠিক সিদ্ধান্ত। আমি দরজার দিকে হাঁটতে লাগলাম। পিছন থেকে তিনি বললেন, নীলু, তুমি খুব ভালো ছিলে, তাই হয়তো আমার তোমাকে এত ভালো লাগে। এই কথাটা শুনে আমি এক মুহূর্ত থেমে গেলাম, কিন্তু পিছনে তাকালাম না। বাইরে বেরিয়ে এসে গভীর নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল একটা অদৃশ্য টান আমাকে পিছনে টানছে, আবার একটা শক্তি আমাকে সামনে এগোতে বলছে। সেই রাতে আমি একটুও ঘুমোতে পারলাম না। বারবার মনে হচ্ছিল আমি কি ঠিক করলাম, নাকি এমন কাউকে কষ্ট দিলাম যে সত্যিই একা। কিন্তু যতই ভাবছিলাম ততই বুঝতে পারছিলাম এটা শুধু সহানুভূতির বিষয় নয়, এখানে আবেগ জড়িয়ে যাচ্ছে। আর আবেগ জড়িয়ে গেলে ভুল সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। আমি জানতাম না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সব কিছু বদলে যেতে পারে। পরের দিন সকাল থেকেই আমার মনটা অদ্ভুত ভারী হয়েছিল। সারা রাত ঘুমাতে পারিনি। বারবার আগের রাতের ঘটনাগুলো মাথায় ঘুরছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে সব কিছু ভুলে যেতে হবে, যা হয়েছে সেটা যেন আর না বাড়ে। রাহুল আমার সবচেয়ে ভালো বন্ধু, এই সত্যটা আমি কোনোভাবেই ভুলতে পারি না। কলেজে গিয়ে দেখি রাহুল আগের মতোই হাসি খুশি। আমাকে দেখে বলল, কিরে, কাল তোকে অনেক কষ্ট দিলাম, মা বলল তুই অনেকক্ষণ ছিলি। আমি কষ্টের হাসি দিয়ে বললাম, না সমস্যা নেই। রাহুল কিছুই বুঝতে পারেনি। তার স্বাভাবিক আচরণ দেখে আমার ভেতরে অপরাধ বোধ আরও বেড়ে গেল, কারণ আমি এমন একটা গোপন সত্য জানতাম যা রাহুল জানে না। সারা দিন ক্লাসে মন বসছিল না। মনে হচ্ছিল যেন আমি নিজের কাছেই অপরাধী হয়ে গেছি। কলেজ ছুটির পর রাহুল হঠাৎ বলল, নীলু, আজ আবার একটু বাসায় যাবি, মা বলেছে। আমি অবাক হয়ে বললাম, আজ? রাহুল বলল, হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি পরে ফিরব, তুই আগে চলে যা। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। না যেতে চাইছিলাম, কিন্তু সরাসরি না বলার মতো সাহসও পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। রাহুলের বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বুকের ভেতর ধুকপুক করছিল। দরজা খুললেন রাহুলের মা। আমাকে দেখে আগের মতোই হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে আজ যেন আরও গভীর কিছু ছিল। তিনি বললেন, আমি জানতাম তুমি আসবে। আমি ভেতরে ঢুকে শান্ত গলায় বললাম, রাহুল পরে আসবে বলেছে। তিনি মাথা নেড়ে বললেন, জানি।
ঘরের ভেতরে এক ধরনের অস্বস্তিকর নীরবতা ছিল। আমি সোফায় বসতেই তিনি সামনে এসে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, কাল তুমি হঠাৎ চলে গেলে কেন? আমি বললাম, রাত হয়ে গিয়েছিল। তিনি ধীরে বললেন, শুধু এই জন্য? আমি উত্তর দিলাম না। তিনি বললেন, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আমি তাড়াতাড়ি বললাম, না, ভয় না। তিনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে কেন দূরে সরে যাচ্ছ? তার কথায় আমি আরও অস্বস্তিতে পড়ে গেলাম। আমি বললাম, আমি কাউকে কষ্ট দিতে চাই না। তিনি শান্ত স্বরে বললেন, আর যদি কষ্টটা আমার হয়? এই প্রশ্নটা আমাকে থামিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম তিনি আবেগের জায়গা থেকে কথা বলছেন, কিন্তু আমার কাছে এই আবেগ গ্রহণ করা মানে বন্ধুর বিশ্বাস ভাঙা। আমি ধীরে বললাম, আপনি আমাকে ভুল জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি শুধু সত্যি কথা বলছি। তোমার সঙ্গে কথা বললে আমি ভালো থাকি। তোমাকে দেখলে মনে হয় আমি একা নই। তার কণ্ঠে এমন এক আন্তরিকতা ছিল যা উপেক্ষা করা কঠিন, কিন্তু আমি জানতাম এই আবেগের কাছে হার মানলে সব কিছু বদলে যাবে। আমি বললাম, কিন্তু রাহুল? এই নামটা উচ্চারণ করতেই তিনি নীরব হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, আমি জানি সে তোমার বন্ধু, কিন্তু আমার অনুভূতিগুলো কি মিথ্যে? আমি চুপ করে রইলাম, কারণ তার অনুভূতি হয়তো সত্যি, কিন্তু সেই সত্য মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। তিনি আরও কাছে এসে বললেন, তুমি যদি চাও সব কিছু স্বাভাবিক থাকবে, আমি শুধু চাই তুমি আমাকে দূরে ঠেলে দিও না। এই কথাটা আমার ভেতরে তীব্র দ্বন্দ্ব তৈরি করল। একদিকে একজন মানুষের একাকিত্ব, তার অনুভূতি, অন্যদিকে আমার বন্ধুর প্রতি দায়িত্ব। শেষ পর্যন্ত আমি বুঝলাম আজই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি উঠে দাঁড়ালাম। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি এমন কিছু করতে পারবো না যাতে রাহুলের বিশ্বাস ভেঙে যায়। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তার চোখে কষ্ট স্পষ্ট ছিল। তিনি ধীরে বললেন, তাহলে তুমি চলে যাবে? আমি বললাম, হ্যাঁ, এটাই ঠিক। তিনি আর কিছু বললেন না। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে পৌঁছে তিনি শুধু বললেন, আজ তুমি ঠিক কাজটাই করলে। আমি পিছনে তাকালাম না। বাইরে বেরিয়ে আসতেই মনে হলো বুকের উপর থেকে একটা ভার নেমে গেছে, কিন্তু একই সঙ্গে বুঝলাম এই সিদ্ধান্তের পর আর কিছু আগের মতো থাকবে না। বন্ধুত্ব থাকবে, কিন্তু সেই বাড়ির পরিবেশ বদলে যাবে, আর হয়তো রাহুলের মায়ের চোখের সেই দৃষ্টি আর কখনো আগের মতো হবে না। আমি জানতাম শেষ অধ্যায়ে আমাকে এই ঘটনার পরিণতি মেনে নিতে হবে, আর সেই পরিণতি শুধু আমার নয়, আমাদের তিনজনের সম্পর্ককেই বদলে দেবে। রাহুলের বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমার মনে হচ্ছিল যেন অনেক বড় একটা ঝড়ের মধ্যে দিয়ে বেরিয়ে এলাম। বাইরে সব কিছুই স্বাভাবিক, রাস্তা, মানুষ, গাড়ির শব্দ, কিন্তু আমার ভেতরে তখনও এক অদ্ভুত অস্থিরতা। আমি জানতাম আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেই সিদ্ধান্তের পরিণতি কী হবে তা জানি না। সারা রাত আমি ভাবলাম, আমি কি ঠিক করলাম? একদিকে একজন মানুষের একাকিত্ব, তার অনুভূতি, অন্যদিকে আমার বন্ধুর প্রতি দায়িত্ব। শেষ পর্যন্ত আমি বুঝলাম সত্যিকারের সম্পর্ক সেইটাই যেখানে বিশ্বাস অটুট থাকে, আর আমি যদি রাহুলের বিশ্বাস ভেঙে ফেলতাম তাহলে হয়তো কোনো কিছুই আর ঠিক থাকত না। পরের দিন কলেজে গিয়ে দেখি রাহুল আগের মতোই হাসি মুখে আমার পাশে এসে বসল। সে বলল, কিরে, কাল তোকে মা আবার অনেক প্রশংসা করেছে। আমি শুধু মুচকি হাসলাম। তার সরল মুখটার দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল, কারণ সে কিছুই জানে না। সে জানে না তার সবচেয়ে কাছের দুইজন মানুষ এমন এক পরিস্থিতির মধ্যে গিয়েছিল যা তার জীবনটাই বদলে দিতে পারত। আমি মনে মনে ঠিক করলাম, এই সত্য আমি কখনো রাহুলকে জানাবো না, কারণ কিছু সত্য প্রকাশ করলে শুধু কষ্টই বাড়ে। সেই ঘটনার পর আমি ধীরে ধীরে রাহুলের বাড়ি যাওয়া কমিয়ে দিলাম। রাহুল মাঝে মাঝে বলতো, তুই আগের মতো বাসায় আসিস না কেন? আমি নানা অজুহাত দিতাম, পড়াশুনো, ব্যস্ততা, কাজ। সে হয়তো কিছুটা অবাক হতো, কিন্তু জোর করত না। একদিন কলেজ শেষে রাহুল বলল, মা জিজ্ঞেস করছিল তুই কি আমাদের উপর রাগ করেছিস? আমি শান্ত গলায় বললাম, না, রাগ না, শুধু পড়াশুনোর চাপ বেড়েছে। রাহুল হেসে বলল, ঠিক আছে, এক্সাম শেষ হলে আবার আগের মতো আড্ডা দেব। আমি মাথা নাড়লাম,
কিন্তু আমি জানতাম আর কিছু আগের মতো হবে না। কয়েকদিন পর এক বিকেলে রাহুলের মা আমাকে ফোন করলেন। ফোন ধরতেই তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? আমি ধীরে বললাম, আমি শুধু সবকিছু স্বাভাবিক রাখতে চাই। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, হয়তো তুমি ঠিকই করছো। তার কণ্ঠে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের মধ্যে এক ধরনের মেনে নেওয়াও ছিল। তিনি আবার বললেন, সেদিন তুমি আমাকে থামিয়ে ঠিক কাজটা করেছিলে। আবেগের মুহূর্তে আমি ভুল পথে চলে যাচ্ছিলাম। আমি কিছু বললাম না। তিনি বললেন, তুমি তোমার বন্ধুত্বের মর্যাদা রেখেছ, এই জন্য আমি তোমাকে আরও বেশি সম্মান করি। এই কথাটা শুনে আমার বুকের ভেতর জমে থাকা ভারটা যেন একটু হালকা হলো। আমি বললাম, আমি শুধু চাই সব কিছু ভালো থাকুক। তিনি মৃদু স্বরে বললেন, ভালো থাকুক, আর তুমি রাহুলের বন্ধু হয়েই থেকো। ফোন কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল একটা কঠিন অধ্যায় শেষ হলো। তারপর ধীরে ধীরে সময় সব কিছু বদলে দিল। আমি আর রাহুল আগের মতোই বন্ধু রইলাম, কিন্তু আমি নিজের ভেতরে আরও পরিণত হয়ে গেলাম। আমি শিখলাম, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আবেগ আর নীতির মধ্যে বেছে নিতে হয়। সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু সেটাই মানুষের চরিত্রকে প্রমাণ করে। আমি যদি সেদিন আবেগের কাছে হার মানতাম, তাহলে হয়তো সাময়িক কিছু পাওয়া যেত, কিন্তু হারিয়ে যেত একজন বন্ধুর বিশ্বাস, একজন মানুষের সম্মান আর নিজের আত্মসম্মান। আজ পিছনে তাকিয়ে আমি বুঝি, সেদিনের সিদ্ধান্ত পাই আমার জীবনের সবচেয়ে বড় জয় ছিল। কারণ কিছু জয় বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরকে বদলে দেয়। আর সেই দিন আমি শিখেছিলাম, সত্যিকারের শক্তি আবেগের কাছে হার